অপারেশন সিন্দুরের পর যে বদলে গেছে ভারতবর্ষ, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় তার বক্তব্যের মধ্যে দিয়ে একেবারে প্রত্যেক ছত্রে ছত্রে তুলে ধরেছেন। একই সঙ্গে বেশ কয়েকটা বার্তা তিনি দিয়েছেন। তিনি যেমন একদিকে বলছেন যে ভারত কোনো মতেই আর নিউক্লিয়ার ধমকি সহ্য করবে না, তেমনি একই সঙ্গে তিনি বলেছেন ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বৃহৎ ষড়যন্ত্র হচ্ছে সেটা ভারত বুঝতে পারছে এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও তিনি মেনে নেবেন না। পাশাপাশি তিনি বলেছেন সুদর্শন চক্রের কথা, যেভাবে কৃষ্ণের সুদর্শন চক্র সূর্যের আলোকে আটকাতো, তার মধ্যে দিয়ে যে তিনি কি বিশাল একটা অর্থ বোঝাতে চাইলেন সেটা হয়তো বুঝে গিয়েছে গোটা বিশ্ব। এবং একই সঙ্গে তিনি যেমন বলছেন যে শুধুমাত্র যে বিভিন্ন যে মিলিটারি জায়গাগুলো রয়েছে, মিলিটারি অ্যাসেট রয়েছে, সেগুলো নয়, বিভিন্ন রেল স্টেশন, সাধারণ মানুষ, দেশের প্রত্যেকটা কোনা কোনাকে আনা হবে এই এয়ার ডিফেন্স সিস্টেমের নিচে। অর্থাৎ দেশের প্রত্যেকটা মানুষের সুরক্ষার কথা তিনি বলছেন টেকনোলজি উন্নতির কথা। লাল কেল্লা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় আজকে বুঝিয়ে দিলেন এ ভারত বদলে যাওয়া ভারতবর্ষ। কি কি বার্তা দিলেন তিনি, কোন কোন দেশকে আজকে এই বার্তাগুলো দিলেন, তার তাৎপর্যই বাকি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, তার সঙ্গে আমরা আলোচনা করব। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এবং একই সঙ্গে জানাবো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আসবো আপনার সঙ্গে আলোচনায়। জয় হিন্দ। আপনার সঙ্গে আমরা এই আলোচনায় আসব এবং তার আগে আমরা শুনবো যে প্রধানমন্ত্রী আজকে কি বললেন নিউক্লিয়ার এনার্জি নিয়ে। শুনুন। 11 वर्ष में सोलर एनर्जी 30 गुना बढ़ चुकी है। हम नए नए डैम बना रहे हैं ताकि हाइड्रो का विस्तार हो और हमें क्लीन एनर्जी की उपलब्ध हो। भारत मिशन ग्रीन हाइड्रोजन लेकर के आज हजारों करोड़ रुपए इन्वेस्ट कर रहा है। भविष्य की ऊर्जा को ध्यान में रख करके, ऊर्जा के क्षेत्रों को ध्यान में रख करके भारत न्यूक्लियर एनर्जी पर भी बहुत बड़े इनिशिएटिव ले रहा है। শুভাশিস বাবুর কাছে সরাসরি চলে যাব। যে প্ল্যানের কথা প্রধানমন্ত্রী আজকে বললেন, এই 5 প্ল্যান কি, যে প্ল্যানে গোটা বিশ্ব চলবে এখন ভারতের অঙ্গুলি হেলনে? দেখুন, প্রাথমিকভাবে একটা জিনিস বুঝতে হবে, পাওয়ার এমন একটা সেক্টর, যে পাওয়ার সেক্টরটায় আমরা যদি আজকের ডেটে এন্ট্রি নিতে চাই, মূলত 3টে বিভাগে আমাদের কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বিভাগ হচ্ছে এনার্জি, দ্বিতীয় বিভাগ হচ্ছে মিনারেলস, তৃতীয় বিভাগ হচ্ছে রিজার্ভস, চতুর্থ বিভাগ হচ্ছে আমাদের নিজস্ব ট্রেড ইন্ডিপেন্ডেন্স, পঞ্চম বিভাগ যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কিভাবে আমাদের রিজার্ভসকে ব্যবহার করে আমাদের সিভিল হ্যাপিনেসকে তৈরি করতে পারি বাই ক্রিয়েটিং জবস অ্যান্ড এনলাইটিং ডিফারেন্ট ফিউচার। পয়েন্টটা হচ্ছে আজকে নরেন্দ্র মোদীজি যেই কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলোর মূলত যে ভাগগুলো দেখা দিচ্ছে, সেই ভাগগুলো হচ্ছে বর্তমানকে শুধু অ্যাড্রেস করছে তা নয়, এটা ভবিষ্যতের একটা ক্লিয়ার ডিরেকশন দিচ্ছে যে ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছে। ভারতবর্ষের ফিউচার নিউক্লিয়ার প্রোগ্রামের একটা আভাস উনি দিয়েছেন, যেখানে উনি বলছেন যে আমরা পারমাণবিক প্রোগ্রাম নিয়ে যাব 2047-এ, যেখান থেকে ধরা যেতে পারে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই সেক্টরগুলো আছে তার ইলেকট্রিক্যাল কস্টিং, তার লজিস্টিক্স কস্টিং, এমনকি সাধারণ আমাদের যানবাহনের পিছনে যে ইলেকট্রিসিটি খরচা হয় সেটি কিন্তু সরকারের কাছে একটি অত্যন্ত বড় এক্সপেন্স। এই এক্সপেন্সটাকে যদি নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করে মিনিমাইজ করা হয়, তাহলে কিন্তু ওটা ভারতবর্ষকে নট জাস্ট এনার্জি ক্যাপিটাল হিসাবে গ্রো করাবে, বাট অলসো সেই কাউন্টার রেভিনিউটাও ভারতবর্ষের কোষাগারকে প্রস্ফুলিত করবে। দ্বিতীয় জিনিসটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো যে আমরা আমাদের দেশকে যত বেশি মিনারেল এবং মিনারেল সংক্রান্তিত বিষয় সম্পর্কে অবগত করতে পারবো, তত বেশি আমাদের ভিতরকার এনার্জি রিজার্ভস বাড়তে থাকবে। ওয়ান্স আই সে দ্যাট, একটা জিনিস বুঝে নিন যে উনি তেলের যেই উল্লেখটি করেছে, ওই তেলের উল্লেখটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষকে সার্ভিস দেওয়ার জন্য নয়, ওটা ভারতবর্ষের আগামী দিনের যে ক্যাপিটাল আছে, মানে ফুয়েল ক্যাপিটাল আছে,
সেই ফুয়েল ক্যাপিটালকে যেমন অ্যাড্রেস করছে, ভারতবর্ষের আগামী দিনের ফুয়েল ট্রেড পলিসিকেও সেটা অ্যাপ্লাই করবে। এবং আমরা যে বিদেশ থেকে তেল আমদানি করি তাতে একটা বিরাট ঘাটতি ঘটবে। সুতরাং সব মিলিয়ে ভারতবর্ষের কোষাগারে সেই টাকাটা কিন্তু আবার করে ঢুকছে এবং ভারতবর্ষ আরো আরো স্ট্রং এজ এ নেশন আসতে চলেছে, তার ইঙ্গিতে আমরা পেলাম। একদমই শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। তিনি আর কি বলেছেন এই নিউক্লিয়ার এনার্জি নিয়ে, আসুন আর একটু শোনাই। न्यूक्लियर एनर्जी में 10 नए न्यूक्लियर रिएक्टर तेजी से काम कर रहे हैं। 2047 तक, जो कि हमने विकसित भारत का लक्ष्य तय किया है, जब देश की आजादी के 100 साल होंगे, हम परमाणु ऊर्जा क्षमता 10 गुना से भी अधिक बढ़ाने का संकल्प लेकर के आगे बढ़ रहे हैं। मेरे प्यारे देशवासियों, रिफॉर्म एक निरंतर प्रक्रिया है। समयानुकूल परिस्थिति के अनुसार रिफॉर्म करते जाना होता है। একটা বিষয় খুব স্পষ্ট শুভাশিস বাবু, এখানে প্রধানমন্ত্রী বলছেন যে 47 অর্থাৎ 100 বছর, স্বাধীনতার 100 বছরে দেশ কতটা এগোলো নিউক্লিয়ার শক্তিতে, এবং সব দিক থেকে সেটার একটা পর্যালোচনার কথা তিনি বলছেন। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তিনি বলছেন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা যে ভারতের কতটা মজবুত সেটা অপারেশন সিন্দুরের সময় ভারত করে দেখিয়ে দিয়েছে। এবার প্রধানমন্ত্রী তার একটা কথা আমি একটু আপনার কাছে এই জায়গাটার গুরুত্ব একটু বুঝতে চাইবো। তিনি শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র তার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেভাবে সূর্যের আলোকে আটকে দিত, তার মানে তিনি এখানে কাকে আটকাতে চেয়েছেন? কিছুদিন আগেই আসিম মুনির তিনি আমেরিকাতে গিয়ে সেখানকার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে ভারত যদি সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে সেখানে যদি তারা ড্যাম বানায় তাহলে তারা সেগুলোকে ধ্বংস করে দেবে মিসাইল ছুড়ে। কাকে বার্তাটা দিলেন তিনি এটা? দেখুন, একটা দেশ অন্য দুটো দেশ একদিনের এধার ওধারে স্বাধীনতা পেয়েছিল। একটা দেশে মানুষ তাদের পতাকায় চাঁদে নিয়ে গেল, অন্য দেশ তাদের পতাকা নিয়ে চাঁদে চলে গেল। এবার পয়েন্টটা হলো যে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নির্ভর করে সেই দেশের মানসিকতা এবং সেই দেশের দূরদৃষ্টিটার উপরে। আজকে আমরা নিউক্লিয়ার বলতেই এই অঞ্চলে যে আলোচনাগুলো শুনি বা প্রেস বিবৃতিতে বিভিন্ন রকম লোক যারা নিজেদেরই নিজে খেতাব দিয়ে আর্মির বিভিন্ন র্যাঙ্কে পৌঁছে যায়, সেই ধরনের লোকরা বসে বসে বলে যাচ্ছে যে নিউক্লিয়ার অ্যাটাক করবে। আর এখানে একটা দেশের রাষ্ট্রপ্রধান সে বলছেন নিউক্লিয়ারাইজেশন অফ ইন্ডিয়া। আমি আবার একটা নতুন শব্দের কথা বলছি, নিউক্লিয়ারাইজেশন।